আরশোলাদের তীব্র আন্দোলন এবং সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সামগ্রিকভাবে বিজেপি প্রবল চাপে রয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং যেসব খবর আপডেট উঠে আসছে সেখান থেকে একটা কথাই বলা যেতে পারে, চাপ তো অনেক দূরের বস্তু, বরং বিজেপির সমর্থকদের ড্যাং ড্যাং করে বগল বাজিয়ে নাচার সময় কার্যত চলে এসছে। দেখুন, যে কোনো মুহূর্তেই দেশ যতই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক, সেখানে যদি দেশপ্রেমের হাওয়া বয় তাহলে বিজেপিকে আটকানো এবং তাদের নির্বাচনী সাফল্য আটকানো বিরোধীদের কম্য নয়। এর আগেও আমরা বারবার সেই জিনিস দেখেছি। বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় যেভাবে গোটা দেশ একত্রিত ইউনাইটেড হয়ে গিয়েছিল, এবার তার থেকেও বড় ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, পিওকের ভারত ভুক্তির কথা বলছি, সেই জায়গার সেই সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠেছে। কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু ভালো খবর, সুখবর উঠে আসছে, যেটা নিঃসন্দেহে এই মুহূর্তে বিজেপি সাপোর্টারদের মনের খুশি অনেকটা বাড়িয়ে দেবে। নমস্কার, জয় শ্রী রাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, এই মুহূর্তে যেসব খবরগুলো আসছে তাতে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নরেন্দ্র মোদীরা বোধহয় একটু চাপে আছেন, কিন্তু তা কিন্তু নয়। আসল খবর আসছে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর। এই পাক অকুপায়েড কাশ্মীরের ভারত ভুক্তি হওয়ার কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় যেভাবে পাকিস্তান ব্যাকফুটে চলে গিয়েছিল, তখনই কেন পিওকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়নি, বিরোধীর অবধি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল। আর সেই সময় কি এবার আগত হয়েছে? কেন উঠছে এই প্রশ্নটা? দেখুন, পাকিস্তানের অবস্থা এমনিতেই প্রচণ্ড রকমের খারাপ। বালুচিস্তান প্রচণ্ড রকম বিদ্রোহের মুখে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো দিন স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে। খাইবার পাখতুনখোয়া যে এলাকা রয়েছে, সেখানে আফগানদের সঙ্গে রীতিমতো মারামারি চলছে। আর বাকি ছিল পিওকে। যে মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ ৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপ করে দিয়েছেন, সেই মুহূর্তে কাশ্মীরের ডেভেলপমেন্ট চোখে পড়ার মতো হচ্ছে। আর সেই ডেভেলপমেন্ট যত এই পাক অকুপায়েড কাশ্মীরের মানুষরা দেখছেন, তত তারা খেপে যাচ্ছেন পাক সরকারের উপরে। এমনকি কিছুদিন আগে তারা একদম স্বতঃপ্রণোদিত হয়ে ভারত সরকারকে চিঠি লিখেছিলেন যে আমাদের ভারত অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে পাক সরকারকে দীর্ঘদিন বাদে এই পিওকেতে নির্বাচন করতে হয়। কিন্তু নির্বাচন করলে সেখানকার ফলাফল এই সরকারের বিরুদ্ধে যেত, সেটা কার্যত নিশ্চিত। আর সেই জন্য নিজেদের জয় সুনিশ্চিত করার জন্য নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা হয়। সেখানে পুলিশের নিদারুণ অত্যাচার চলে, গুলি চলে, এবং একটা নির্বাচনী রেজাল্ট আসছে যেখানে দেখা যাচ্ছে নওয়াজ শরীফের দল সেখানে এগিয়ে রয়েছে। কিন্তু যদি পাক অকুপায়েড কাশ্মীরের সাধারণ মানুষের কথা ভাবা হয়, তারা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া, পাকিস্তান সরকারের ভূমিকা এবং ভারতের উন্নয়ন, এই সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড রকমের নাখুশ রয়েছে। এবার সামনের বছরই উত্তরপ্রদেশ নির্বাচন রয়েছে, কঠিন নির্বাচন হতে চলেছে। তার আগে যদি সত্যিই পাক অকুপায়েড কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তি হয়ে যায়, তাহলে অবাক হবেন না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ঐতিহাসিক উক্তি, যেখানে বলেছিলেন যে কী কথা বলছো তোমরা, এর জন্য প্রয়োজনে জান দিয়ে দেবো। এবার সেই সময়টা কি সমাগত হয়েছে? বিভিন্ন রকম সূত্র কিন্তু সেরকম জায়গা বলছে। আর সত্যিই যদি সেটা হয় শেষ পর্যন্ত, তাহলে এই জেনজি আন্দোলন বলুন, E20 নিয়ে আন্দোলন বলুন, হাবি জাবি যা কিছু হচ্ছে, সমস্ত কিছু জলে চলে যাবে বিরোধীদের। আলটিমেটলি অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে বিজেপি। কিন্তু সেটা তো ভবিষ্যতের গর্বে। বর্তমানে কি চলছে? বর্তমানে এই যে আন্দোলন, সো কল্ড ছাত্র আন্দোলন, যার জেরে নাকি মোদী সরকারকে কোণঠাসা হয়ে যেতে হয়েছে, সেটাতেও কি সত্যিই কোণঠাসা হতে হয়েছে? যে রিপোর্ট উঠে আসছে, এই আন্দোলনকারীদের মধ্যেই তো রীতিমতো ঝগড়া লেগে গেছে। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়েছিলেন সোনম ওয়াংচুক। অনশন করেছিলেন এবং শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মোদী সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা তার হয়। অথচ যখন আন্দোলনটা মিটে গেল, যখন এর সাকসেসটা এলো, ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন দিতে হলো, তারপর এই ককরোচ জনতা পার্টির যে উশৃঙ্খল ছেলেরা রয়েছে, তারা 7 স্টার হোটেলে গিয়ে নাচা গানা অনেক কিছু করে পার্টি সাটি করছে। এই যে সোনম ওয়াংচুক, যিনি অনশনে বসেছিলেন, তার সঙ্গে আলোচনা অনেক দূরের কথা, তাকে থ্যাংক ইউটুকু অবধি বলা হয়নি। এমনকি তিনি যখন গান্ধী মূর্তির ওখানে গিয়ে মাল্যদান করছেন, গান্ধীঘাটে যাচ্ছেন দিল্লিতে, তখন অবধি সেখানে তার সঙ্গে গিয়ে কেউ
দেখা করেননি। ফলে সোনম ওয়াংচুক গেছেন প্রচণ্ড রকম ক্ষেপে, এবং সেই জায়গা থেকে এদের এই উচ্ছৃঙ্খলা, এদের এই যে পার্টি সাটি করার ব্যাপারটা, সেইটাকে তোপ ডাকছেন। ফলে যে সেন্টিমেন্টটা সাধারণ মানুষের এই সোকল ছাত্র আন্দোলনকারীদের জন্য তৈরি হয়েছিল, সেটা কিন্তু ফুস হতে শুরু করেছে। তবে শুধুমাত্র সোনম ওয়াংচুক নয়, এখানে এদেরকে নিয়ে রীতিমতো বিষোদ্গার চলছে এখন সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার উপর ভর করে এই ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হয়েছিল। অর্থাৎ এদের পক্ষে যে সেন্টিমেন্টটা ছিল, ছাত্র বলে সবাই যে সহানুভূতির চোখে দেখছিল, বাঁদরামিটাকেও ইগনোর করার চেষ্টা করছিল, সেই জায়গাটা কিন্তু ক্রমশ এরা হারাতে শুরু করেছে। এবং এটা যত যাবে, আগামী দিনে এই ধরনের জেনজি বিপ্লবের নামে ভারতবর্ষে উশৃঙ্খলা তৈরি করতে গেলে সাধারণ মানুষের সমর্থন কিন্তু আর এদের সঙ্গে থাকবে না। এমনিতেই মোদী সরকার যথেষ্ট শিক্ষা নিয়েছে, আগামী দিনে এরকম আন্দোলন দানা বাঁধতে গেলেই সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করা হবে। কিন্তু তার আগে এই সেন্টিমেন্টটা হারিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা বড় পাওনা হতে চলেছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, এই যে ককরোচ জনতা পার্টির যে কনসেপ্টটা তৈরি হয়েছিল, সেটা কোথা থেকে তৈরি হয়েছিল? আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একটা ককরোচ নিয়ে মন্তব্য করেছিলেন, যদিও সেটার অপব্যাখ্যা করা হয়, কিন্তু সেখান থেকেই এই সিজেপি বা ককরোচ জনতা পার্টির আন্দোলনের জায়গাটা তৈরি হয়, এবং পরবর্তীকালে সেটা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চলে আসে। ঠিক আছে, কিন্তু এই যে কথাটা মাননীয় প্রধান বিচারপতির মুখ থেকে বেরিয়েছিল, সেখান থেকেই তো ককরোচ জনতা পার্টি শব্দটা তৈরি হয়েছে, বা এই আন্দোলনের রূপরেখাটা তৈরি হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট বা মহামান্য প্রধান বিচারপতি তিনি কি কোথাও গিয়ে একটা ব্যাপারটা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন? এবং সেই কারণেই আমরা দেখছিলাম এই সিজেপির সোকল আন্দোলনকারীরা তারা কিন্তু বেয়াদপির একটা চরম জায়গায় চলে যাচ্ছিল। যারা পুলিশের উপর অত্যাচার করেছে, যারা গাড়ি টাড়ি ভেঙেছে, এই সব লোককেও অপরাধী তকমা দেওয়া যাবে না, তাদেরকেও ছেড়ে দিতে হবে। কেননা তারা এই আন্দোলনের পার্ট ছিল, মামার বাড়ির আবদার আর কি। কিন্তু সেই মামার বাড়ির আবদার তো রাখা যায় না। এখন যখনই এই আক্রান্ত পুলিশ কর্মীরা চলে গেছেন মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে প্রশ্ন তুলছেন যে আন্দোলনের নামে এদের যে প্রাণঘাতী অ্যাটাক হলো, পুলিশ বলে কি এরা মানুষ নয়? আইন বলুন, মহামান্য সুপ্রিম কোর্ট বলুন, এদের দিকে কি ফিরে তাকাবে না? তখন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, মহামান্য প্রধান বিচারপতি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, এবং সেটা আলটিমেটলি কিন্তু আরশোলাদের বিপক্ষে যাচ্ছে। কেননা মাননীয় প্রধান বিচারপতি আজকে বলছেন যে যারা সত্যিই ছাত্র ছিল এই আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা প্রথমবারের জন্য অ্যাকিউজড হচ্ছে, তাদেরকে ছাড় দাও, কিন্তু এই আন্দোলনের নামে মার্কা মারা দুষ্কৃতী যারা ঢুকে গিয়েছিল, যাদের নামে প্রচুর অতীতে এখানে ক্রাইম রেকর্ড রয়েছে, যারা এর আগে জেল খেটে এসছে, আপাতত বেলে আছে, তারা যেখানে বদমাইশি করেছে, তাদেরকে যেরকম তোমরা তদন্ত করছিলে সেই জায়গাটাই করো। এখন এই যে দুষ্কৃতি ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে এই রকম উত্তুঙ্গ জায়গায় নিয়ে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু ক্রমশ প্রমাণিত হচ্ছে, এবং যত এটা প্রমাণিত হবে, আগামী দিনে এই ধরনের আন্দোলন করতে গেলে আর কি সেই জায়গাটা সরকার অ্যালাউ করবে? এবং সেক্ষেত্রে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সহানুভূতিও এদের সঙ্গে থাকবে না। ফলে এদের জায়গাটা কিন্তু ক্রমশ মুশকিল হচ্ছে। আবার দেখুন, এই যে আন্দোলনের সময় যে বিপুল পরিমাণ খাবার সরবরাহ হয়েছে, সেই খাবার সরবরাহ করে হিরো সাজার চেষ্টা হচ্ছে, নতুন দেশনায়ক খুঁজে পাচ্ছে আরশোলারা, সেখানে অনেক তো ঘাপলা রয়েছে। একজন সামান্য মোবাইল সারাইয়ের মিস্ত্রি, তার একটা ছোট্ট দোকান আছে, তিনি 15 দিনে 4.5 কোটি টাকা একদম জলের মতো খরচ করে দিলেন। কোথা থেকে এলো ভাই? এখন এইগুলোরও তত্ত্ব তাল্লাশ চলছে। অর্থাৎ ওই যে আপনাদের বলেছিলাম না, যে আন্দোলনে যারা ছাত্র আছে তারা হয়তো ছাড় পাবে, কিন্তু এখানে বিদেশি যোগ আছে কি না, বিদেশ থেকে ফান্ডিং এসেছে কি না, এখানে বৃহত্তর কনস্পিরেসি আছে কি না, এই সমস্ত তদন্ত কিন্তু বাদ যাবে না। এবং এইসবের সঙ্গে যদি কারোর যোগাযোগ পাওয়া যায়, তাদের কপালে দুঃখ নাচছে। এবং এর সঙ্গে কিন্তু কিছুদিন বাদই FCRA বিলটা আসছে, অর্থাৎ ওই বাইরে থেকে ফান্ডিং নেবো আর ভারতকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে টুকরে টুকরে করার পরিকল্পনা করব, সেগুলো গঙ্গা এবং যমুনার জলে ভেসে যেতে চলেছে। তাহলে যে জেনজি আন্দোলন দিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে সরকার পরিবর্তন হয়েছে, এবং এই দেশেও বিরোধীরা স্বপ্ন দেখছিল যে আগামী দিনে সেই রকম রূপরেখা তৈরি করবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে স্ম্যাশ হয়ে যাচ্ছে, সেই রাস্তাগুলো, দরজাগুলো একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। মোদি শাহও কিন্তু ঠান্ডা মাথায় গেমটা খেলে যাচ্ছে।
একদিকে যখন বিরোধীদের এরকম ছত্রভঙ্গ অবস্থা, আন্দোলনকারীদের ত্রাহি ত্রাহি রব উঠে গেছে, অন্যদিকে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ইউনাইটেড বিজেপির ছবিটা দেখতে পাচ্ছি। ধর্মেন্দ্র প্রধান তিনি রেজিগনেশন দিতে বাধ্য হয়েছেন, কিন্তু তার পাশে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন, এবং তিনি যখন সংসদে এসেছেন তাকে বীরের সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে বিরোধীদের ছটফটানি বাড়ছে। এই ব্যাপারটাকে বিলকেস বানু কেসের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে আলটিমেটলি বিজেপির কিছু এসে যাচ্ছে না। বিজেপি পরিষ্কারভাবে বুঝে গেছে যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিরোধীরা এবার ইমপ্লিমেন্ট করতে চলেছে। ফলে অনেক সময় না এরকম বড় বড় জায়গায় পৌঁছে গেলে মানুষের ইগো সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে এই ইগো সমস্যা যদি দেখানো হয়, আগামী দিনে বিজেপির পথ চলাটাই মুশকিল হয়ে যাবে। এটা বিজেপি নেতারা খুব ভালো করে বুঝছেন। আর শীর্ষ নেতারা যদি এটা খুব ভালোভাবে বুঝে যান, বিজেপি যেরকম রেজিমেন্টেড পার্টি, এটা কিন্তু ক্যাসকেডিং মোডে একদম গ্রাসরুট লেভেল অবধি পৌঁছবে। আর সামগ্রিকভাবে বিজেপি পরিবার যদি ইউনাইটেড থাকেন, এই দাদা ওই দাদা, এই নেতা ওই নেতা ভুলে গিয়ে বিজেপি পরিবার এইটা ভেবেই যদি তারা করেন, বিরোধীরা এই বিজেপির সামনে দাঁড়াতে পারবে? সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু এর মাঝখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি একটা বার্তা কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে যেরকম রক্তক্ষয়ী পলিটিক্স হয়, সেই রাজনীতিটা তারা বদলাতে চান। তারা চান যেরকম সুস্থ স্বাভাবিক সম্পর্কের একটা ভালো পলিটিক্স অন্যান্য রাজ্যে দেখা যায়, পশ্চিমবঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হবে। এবং শাসক হওয়ার জন্য বাড়তি দায়িত্ব নিয়ে এরা প্রথম থেকেই সেটা করছেন। কিন্তু ওই বাংলায় কথা আছে না, লাথোকে ভূত বাতমে নেই মানতে। তো এই রাজ্যের বিরোধীদের অবস্থাটাও সেটা হয়ে গিয়েছিল। বিজেপির এই নরম সরম অবস্থান দেখে এই রাজ্যের লাল পার্টি নীল সাদা পার্টি সকলেই ভেবে নিয়েছিল যে বিজেপি বড় দুর্বল, বিজেপি দাদাগিরি করতে পারে না। তারা যে করছে না, তারা যে বিরোধীদের স্পেস দিচ্ছে, এটা তারা বুঝতে চায়নি। ফলে আমরা দেখলাম যে ওই ককরোচদের আন্দোলনের নামে কলকাতাকে উত্তুঙ্গ করার চেষ্টা করা হলো, এবং সেখানে সাংবাদিকদের, বিশেষ করে মহিলা সাংবাদিকদের চূড়ান্ত হেনস্থা করা হলো। ফলে এবার এই রাজ্যের বিরোধীদের একটু সবক শেখানোর জায়গা এসেছে, তাদের অকাতটা বুঝিয়ে দেওয়ার জায়গা এসেছে, তারা যে মানুষের দ্বারা রিজেক্টেড সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার জায়গা এসেছে। এবং সেই জন্য বিজেপি একটু ছোট্ট করে কালকে র্যালি করার চেষ্টা করেছিল, এবং সেখানে যে বিপুল পরিমাণ সমাগম হয়েছে তাতে গোটা বাংলার কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে যে বিজেপি এতদিন ভদ্রতা করছিল, বাকিরাও যদি ভদ্রতা করে বিজেপি সেটা কন্টিনিউ করবে। কিন্তু যদি বাঁদরামি করতে আসে, কি করে এদের মুগুর দিয়ে সোজা করতে হয় সেটা বিজেপির খুব ভালোভাবে জানা আছে। আর বিজেপির এই মূর্তিটা দেখে বিজেপির একদম নিচু তলার কর্মীরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। মাথায় রাখতে হবে, সামনেই পুরসভা ভোট আসছে, কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে, 2029-এ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে গেলে লোকসভা এবং বিধানসভা একসঙ্গে হতে পারে। সুতরাং এই কর্মীদের চাঙ্গা থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মেসেজটা কিন্তু অলরেডি ক্যাসকেড হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে বিজেপির জন্য পজিটিভ নিউজই আসছে। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটার পর একটা মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন। এই যে শো কল নিট প্রশ্ন লিক নিয়ে যে আন্দোলন হলো, আন্দোলন খেলা করার চেষ্টা করা হলো এবং অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হলো, সেইটাকে যেভাবে হ্যান্ডেল করা সেটা তো করা হচ্ছে। কালকেই আপনাদের দেখিয়েছিলাম প্রতিবেদনে যে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে ঘটনা পুনর্নির্মাণের জন্য এদের দাদাগিরি কীভাবে ঘুচিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী এই বার্তাটাও দিয়ে দিচ্ছেন, আপনারা সরকারের সঙ্গে থাকুন, আইন ব্যবস্থার সঙ্গে থাকুন, সরকার আপনাদের সঙ্গে সর্বতোভাবে আছে। এবং সেই জন্য এই নিট পরীক্ষায় যারা সাকসেস পেয়েছে তাদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। এবং আগামী দিনে এই এক্সপিরিয়েন্সটাকে দেখিয়ে, এই এক্সাম্পলটাকে সেট করে, এই যে বৃহত্তর ছাত্র সমাজ রয়েছে যাদের কাজ হচ্ছে পড়াশোনা করা এবং দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে কিন্তু সেই পথের বার্তাটাই দেওয়া হবে। আর যদি ওই আরশোলাদের কথায় নেচে বাঁদরামির পথে ভুল করে চলে যায়, তাহলে প্রশাসনিকভাবে আইনিভাবে যেভাবে হোক তাদের সবক শেখানোর সেটা শেখানো হবে। সেই ছবিটা কিন্তু ক্রমশ বিজেপি এবং সরকার আলাদা আলাদাভাবে স্পষ্ট করে দিচ্ছে। এর মাঝখানেই অবশ্য একটা খবর আসছে যেটা নিয়ে বিজেপির কর্মীরা চিৎকার চেঁচামেচি করতে পারেন। সেটা হচ্ছে ভালো তৃণমূলীদের প্রথম সারিতে উঠে আসা। আজকে আমরা দেখলাম দিল্লিতে এনডিএর একটা বৈঠক ছিল, এবং সেই জায়গাতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এরা যখন প্রথম সারিতে বসে আছেন, তখন এই ভালো তৃণমূলী হওয়া, এখন এনসিপিআইতে চলে যাওয়া কাকলি ঘোষ দস্তিদার এদের লিডার,
তাকেও কিন্তু প্রথম সারিতে জায়গা করে দেওয়া হয়েছে। ফলে অবভিয়াসলি যে তৃণমূলীরা এত অন্যায় অত্যাচার করেছে বিজেপির উপরে, তাদেরকে নিয়ে এত দরম মরম চলছে, এটা তো সহজে মেনে নিতে পারবেন না। কিন্তু উল্টো দিকের ছবিটা দেখুন, এই মুহূর্তে সরকার একটা ক্রাইসিসের মধ্যে, সো কল্ড ক্রাইসিসের মধ্যে ছিল। সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হয়েছে এবং যেহেতু 272-এর ফুল মেজরিটি নেই, যেহেতু শরিকি ডিপেন্ডেন্সি আছে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে বিরোধীরা কিন্তু এখানে ক্র্যাক তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে আগামী বছর যে 5টা নির্বাচন রয়েছে, যেখানে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্য রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের জিনিস চেষ্টা হচ্ছে। কিন্তু এই জায়গায় মোদি শাহের মাস্টার স্ট্রোকটা দেখুন। আমাদের যতই শরিকি নির্ভরতা থাকুক, আমাদের সেই শরিকি নির্ভরতা এখন বৃহত্তর পরিবার হয়েছে এবং আমরা সবাই ইউনাইটেড আছি। এই রকম কঠিন সময়েও আমাদের শরিকদের মধ্যে কোনো ফাটল তোমরা ধরাতে পারোনি, সেই ঐক্যের ছবিটা, সেই ইউনিটির ছবিটা তারা কিন্তু পৌঁছে দিয়েছেন বিরোধী শিবিরে। অর্থাৎ এই বিরোধীরা এবার মস্তানি করতে আসবে, দাদাগিরি করতে আসবে, সেই জায়গাটা, সেই রাস্তাটা কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু সরছেন না। সেটা কেন্দ্রীয় নেতৃত্বও হতে পারেন, আবার বঙ্গ বিজেপির নেতৃত্বও হতে পারেন। যেমন ধরুন, এই মুহূর্তে যদি সবথেকে ফেরেববাজ কেউ থাকে এবং যাকে নিয়ে মোটামুটি জেলে পড়ার পরিকল্পনা চলছে, কেন জেলে যাচ্ছে না যেই নিয়ে প্রশ্ন উঠছে, সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। এবং সেই অভিষেক ব্যানার্জিকে প্রত্যেক দিন ঘেরা হচ্ছে। তার যে এসকেপের সামান্যতম রাস্তা আছে, সেখানেও কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। যেমন রিসেন্ট ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে, যেহেতু আদালত বলেছিল যে তুমি বিদেশে যেতে চাও, আগে তুমি এখানে এসএসকেএমের টেস্টিং করো, টেস্টিং করিয়ে তারা রেকমেন্ড করুক যে ভারতবর্ষে তোমার চোখের চিকিৎসা করা যাবে না, তারপর আমরা ভেবে দেখব। তো সেই জায়গাটাকে নাকি পার করার জন্য অভিষেক ব্যানার্জি ফর্জি, অর্থাৎ মিথ্যে, ভুয়ো, নকল মেডিকেল সার্টিফিকেটের ব্যবস্থা করছেন এবং সেখানে তার যে চোখের চিকিৎসকের কথা পাওয়া যাচ্ছে, তার রেজিস্ট্রেশন নাম্বারই নেই। অর্থাৎ এই যে ফেরেববাজির জায়গাটা রয়েছে, সেখানে কাউকে রেয়াত করা হবে না। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে অভিষেক ফেরেববাজি করেছে, তার তো যা যা হওয়ার সেগুলো তো হবেই, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু তার ফেরেববাজিতে যারা হেল্প করেছে, যে ডাক্তারকুল এগুলো করেছে, তারাও যদি খোঁজ পাওয়া যায়, তাদেরকেও ছাড়া হবে না। অর্থাৎ দুর্নীতির সঙ্গে যদি যোগ থাকে, তাহলে সাময়িক হয়তো রাজনীতির স্বার্থে কিছু কিছু ইকুয়েশনকে মেনে নিতে হয়, কিন্তু যখন বিগার পিকচারটা দেখবেন, যখন বৃহত্তর প্রেক্ষাপটটা তৈরি হবে, দুর্নীতি কেউ যদি করে থাকে, আইনের মতো ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, সেই ছবিটাও কিন্তু বিজেপি স্পষ্ট করে দিচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এই যে অভিষেক ব্যানার্জি, তার যে জায়গাটা রয়েছে, প্রত্যেক দিন নতুন নতুন দুর্নীতির ঠিকানা পাওয়া যাচ্ছে। যেভাবে ঘিরে গেছেন, এমনিতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। ওই আদালতের রক্ষা কবচটা আছে বলে তাকে হয়তো তোলা হচ্ছে না, নাহলে যে কদিন তুলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও যা যা অতীতের পাপ আছে, ভাই 10টা পেয়ে গেছি ছেড়ে দেবো আর নয়, যতগুলো আছে প্রত্যেকটাকে রেজিস্টার করা হচ্ছে। যেমন করোনাকালে সেখানেও গণ্ডগোল করেছিল, সেটা নিয়েও নতুন এফআইআর হয়েছে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু বেশ একটা ডামাডোলের পরিস্থিতি রয়েছে এবং সেটাকে বিজেপি নিজের মতো করে এবার ট্যাকল করতে শুরু করে দিয়েছে। যারা সৌজন্য মেনে চলবে তাদের জন্য সৌজন্যের রাজনীতি, আর যারা মাতরামি করতে আসবে তাদের জন্য মুগুর রাজনীতি একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে জাতীয় রাজনীতি, সেখানেও যে মোদী সরকারকে চাপে ফেলার জায়গাটা ছিল, সেটাও এই পিওকের কথা যখন সামনে আসছে এবং সেটা নিয়ে জল্পনা শুরু হচ্ছে, সেই সমস্ত কিছু গঙ্গা যমুনার জলে ভেসে যাচ্ছে। ফলে আলটিমেটলি বিরোধীরা একটু আনন্দ হর্ষ করবেন যে ফাইনালি মোদী সরকারকে চাপে ফেলা গেছে, সে উপায় কিন্তু নেই। উল্টে বিজেপি সমর্থকদের হাসি চওড়া হওয়ার কারণগুলোই সামনে আসছে। কি বলবেন এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।